আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তো মিড পরীক্ষায় মেইনলি আমাদের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা অলরেডি আপনাদের দিয়ে দিছি। তারপর আরেকবার বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের ছোট, ছোট ডেফিনিশন আছে। সেই ডেফিনিশন ৫ টা ডেফিনিশন টাইপ কোয়েশ্চেন থাকবে। শুধু যে ডেফিনিশন থাকবে তা না। কিছু, কিছু ছোট কোয়েশ্চেন আছে লাইক হোয়াই, হাউ টাইপের কোয়েশ্চেন, যে কেন, কিভাবে এই জিনিসগুলো হয়। এই টাইপের কোয়েশ্চেন গুলো ওই ১ মার্কের ডেফিনিশনে থাকবে। তো এগুলাতে খুবই স্পেসিফিক কথা লিখবেন। অতিরিক্ত কোনো কিছু লেখার দরকার নাই। জাস্ট খালি হচ্ছে যে পয়েন্ট, টু দি পয়েন্ট যে কথাগুলো আছে এবং কিওয়ার্ডস যেগুলো আছে সেগুলো হচ্ছে লিখবেন। ঠিক আছে? তো এটা ৫ টা থাকবে, ১ মার্ক করে ৫ মার্কস। দেন আসি হচ্ছে শর্ট কোয়েশ্চেন, যেগুলা আ আমাদের একটু ব্রড টাইপের কোয়েশ্চেন, যেমন কম্পারিজন আছে বা কজ অ্যান্ড ইফেক্ট আছে বা হচ্ছে ওই যে ওয়ার্কিং প্রিন্সিপাল টাইপের বা ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, ওগুলা টাইপের যে কোয়েশ্চেন গুলো আমাদের স্লাইডে আছে। আমি আবার একটু পরে যখন স্লাইড গুলো গো থ্রু করবো তখন জিনিসগুলো আবার বলে দিব। ঠিক আছে? তো এরকম হচ্ছে ২ টা কোয়েশ্চেন থাকবে। এগুলা হচ্ছে আপনাদের কি, যেহেতু ৩ মার্কের করে, তো একটু হচ্ছে মোটামুটি হাফ পেজ ১ পেজের মতো করে লেখার ট্রাই করবেন। আর বেসিক কম্পারিজন যদি থাকে, তো কম্পারিজন গুলা হচ্ছে একটা আ ছক করে বা টেবিল করে হচ্ছে আপনারা দেখানোর ট্রাই করবেন। যেরকম হচ্ছে আমাদের স্লাইডে আছে। তো স্লাইডের কথাগুলাই জাস্ট লিখে দিবেন। এর বেশি এক্সট্রা করে আপনাদের কিছু লেখা লাগবে না। আর যদি পয়েন্ট আকারে কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে ৩-৪ টা বা ৫ টা পয়েন্ট এরকম হচ্ছে আপনাদের সুবিধা মতো লিখবেন। কিন্তু কথাগুলো একটু যেন প্রিসাইজ হয়। কিওয়ার্ডস এবং টু দ্য পয়েন্ট হয়। উল্টা-পাল্টা কথা লিখবেন না। উল্টা-পাল্টা কথা লিখলে জিনিসটা কোয়েশ্চেনের সাথে রেলেভেন্ট কিছু হয় না। সো এমন কিছু লিখবেন, এমনভাবে লেখার ট্রাই করুন যাতে রেলেভেন্ট হয়। ঠিক আছে? তারপর আপনাদের তো একটা কোয়েশ্চেন বলেই দিছি যে ডেরিভেশন আসবে। সো ডেরিভেশনটা খুব ভালো করে করবেন। একটাই ডেরিভেশন আছে, একটু বড় ডেরিভেশন, এজন্য এটাতে হচ্ছে ৬ মার্কস রাখছি। তো ডেরিভেশনটা খুবই ভালো করে করার ট্রাই করবেন। লাইন বাই লাইন যা আছে পিডিএফটাতে, সেই পিডিএফটা ভালো করে দেখবেন। আর যেটা হচ্ছে আপনাদের ২ টা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হবে। আ সেটা আমরা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমের পিডিএফ দিছি, ওখান থেকেই কোয়েশ্চেন আসবে। জাস্ট খালি হয়তোবা নাম্বার আর থিওরি গুলা হচ্ছে একটু চেঞ্জ আসতে পারে, এই আরকি। ঠিক আছে? কথাগুলা জাস্ট চেঞ্জ আসবে। এছাড়া আমাদের ম্যাথ করার প্রসিডিউর যে স্টেপ আমরা ফলো করে করি, সেম এগুলাই থাকবে। তো এরকম ম্যাথ থাকবে হচ্ছে ২ টা, যেগুলো হচ্ছে ৪ মার্কের করে। যা চাওয়া হবে, যে জিনিসগুলো হচ্ছে আপনাদের কি বলে অ্যান্সার বের করতে বলবে, সেই অ্যান্সার গুলো হচ্ছে বের করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মানে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা। আর সিলেবাস অলরেডি আপনাদের বলে দিছি যে ১ম যে ৩ টা লেকচার স্লাইড আছে, সেই ৩ টা লেকচার স্লাইড আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের একটা পিডিএফ আছে। আর হচ্ছে একটা ডেরিভেশনের পিডিএফ আছে। ঠিক আছে? তো এই ছিল। আর অবশ্যই আপনারা হচ্ছে ১৩ জুলাই পরীক্ষা দিতে আসবেন। কারণ এরপরে আমি কিন্তু এই পরীক্ষাটা দিব না। এমনিতে অলরেডি অনেক ডিলে হয়ে গেছে। ১ সপ্তাহের বেশি টাইম হয়ে গেছে। এটা গত সপ্তাহে নেওয়ার কথা ছিল। বাট যেহেতু আপনারা হচ্ছে পরে জয়েন করছেন অনেকে, এজন্য হচ্ছে ১ সপ্তাহ আমি ডিলে রাখছি। সো এই পরীক্ষাটা আর হচ্ছে কেউ যদি মিস করেন, তাহলে কিন্তু আর পরবর্তীতে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে? সো অবশ্যই এদিন পরীক্ষা দিতে আসবেন এনএক্স বিল্ডিং এ। হচ্ছে আপনাদের ১টা থেকে ২:৩০টায় এক্সাম। ঠিক আছে? সো একটু আগেই আসার ট্রাই করবেন, যাতে করে হচ্ছে পরীক্ষার খাতা দিয়ে যেন টাইমটা আমরা কভার করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে একটু লেকচার গুলা হচ্ছে আমরা একটু দেখি আরেকবার। আর বিএলসি তে আপনারা যদি কেউ বই ফলো করতে চান, তাহলে হচ্ছে বিএলসি তে আমি হচ্ছে পেজ নাম্বার সহ রেফারেন্স আমি লিখে দিছি। সো বিএলসি টা যদি একবার চেক করেন তাহলে হচ্ছে জিনিসগুলা সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ফার্স্ট লেকচারে তেমন কিছু নাই। তবে এই লেকচারটাই সবচেয়ে বেশি বড়। তার কারণ হচ্ছে এখানে ক্লাসিফিকেশন আছে। আ বিভিন্ন ধরনের রোবটের ক্লাসিফিকেশন আছে, যে কোন রোবট কিরকম হয়, কে কোন কাজে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো হচ্ছে বলা আছে। ঠিক আছে? তো একদম শুরু থেকে আসি। তো এখানে তেমন এই জিনিস ইম্পোর্টেন্ট না। জাস্ট এগুলো একটু জেনে রাখলেও পারেন, না জানলেও কোনো অসুবিধা নাই। এটা ইম্পোর্টেন্ট একটা স্লাইড। সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই রোবোটিক্স এর রুলস গুলো জানতে হবে, যে রোবোটিক্স এ আমরা যেকোনো জিনিসে যখন একটা রোবট তৈরি করতে যাব বা রোবট বানাতে যাব, সেগুলোর জন্য আমরা যে প্রোগ্রামিং করব বা যে জিনিসগুলো আমরা কি বলবো কনসিডারেশন এ রাখবো, সেই কনসিডারেশন এর জন্য এই ৩ টা ল মাস্ট ফলো করতে হবে। ঠিক আছে? সো এই কোয়েশ্চেন গুলা ১ মার্কের কোয়েশ্চেন এরকম আসতে পারে যে
3টা ল হচ্ছে লিখতে বলতে পারে। তো জিনিসটা হবে কি অবশ্যই আপনাদের হচ্ছে এই যে রেড মার্ক করা যে জিনিসটা লিখে রাখছি, এই পয়েন্ট ৩ টা হচ্ছে একটু ভালো করে লিখবেন। ঠিক আছে? তো আমি ইন ডেপথ না যাচ্ছি না। যদি কারো কোয়েশ্চেন থাকে কোনো স্লাইডে অবশ্যই হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। আমি জাস্ট খালি একটু বলে দিই যে কোনটা থেকে কি পড়বেন। ঠিক আছে? তো এটা গেল। এরপর আসি ক্লাসিফিকেশন অফ রোবট। অবশ্যই রোবট কি এটা একটু পড়বেন। দেন হচ্ছে আমাদের রোবোটিক লাইক ডিভাইস গুলোতে কি, কি জিনিস থাকে। তো এখানে ৪ টা জিনিস থাকে। এই ৪ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। এই ৪ টা জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। ছোট করে পয়েন্ট গুলো দেওয়া আছে। আ সো এই কথাগুলো লিখলেও হবে বা এই কথার রেলেভেন্ট যে কথাগুলো আপনাদের মনে হয় যে লেখা উচিত বুঝে সেটা লিখবেন। ঠিক আছে? কিন্তু এই ৪ টার নাম যেন ভুল না হয়। যে প্রস্থেসিস, এক্সোস্কেলিটনস, একটা টেলিক্যারিক্স, আরেকটা হচ্ছে লোকোমোটিভ মেকানিজমস। ঠিক আছে? এই ৪ টা জিনিস এই কি পয়েন্ট গুলা বা এই ওয়ার্ড গুলা যেন স্পেসিফিক থাকে। এগুলা একটু যেন উল্টাপাল্টা না লেখেন সেটা হচ্ছে খেয়াল রাখবেন। সো টেলিক্যারিক্স লিখতে যদি কারো ইচ্ছা না করে সহজ করে টেলি অপারেটরস লিখলেও হবে। ঠিক আছে? আচ্ছা, দেন আসি আমরা হচ্ছে মেইনলি রোবটের ক্লাসিফিকেশনটা ২ ভাবে করে থাকি। সেটা হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেশন সিস্টেম কিভাবে ইউটিলাইজ করে মেকানিক্যাল স্ট্রাকচারটা ডিজাইন করা হয় সেটার উপর বেস করে। আরেকটা হচ্ছে আমরা কিভাবে রোবটের কি বলে আ কম কন্ট্রোল করতে পারি বা তার কন্ট্রোলারের যে মেথড গুলা আছে অ্যাক্সেস এর উপর বেস করে সেটার উপর বেস করে আমরা হচ্ছে একটা ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক আছে? তো এরপর আসি, এরপর এখানে আমাদের অনেক ধরনের হচ্ছে রোবটের ক্লাসিফিকেশন আছে। আমি ইন ডেপথ যাচ্ছি না। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে শুরুর দিকে যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট রোবট মানে যেগুলো হচ্ছে আপনাদের চিত্র দেওয়া আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। যেমন সিলিন্ড্রিক্যাল, তারপর হচ্ছে স্ফেরিক্যাল, এগুলো একটু ভালো করে ক্লাসিফিকেশন গুলো পড়বেন যে মেইনলি পড়বেন হচ্ছে এদের মুভমেন্টটা কিভাবে হয়। কোনটাতে আর্ম কোন বরাবর মুভমেন্ট করে, কলাম কিভাবে মুভ করে, বেসটা কিভাবে রোটেট করে, এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? এবং স্যার অবশ্যই ডায়াগ্রাম গুলো পড়তে হবে স্যার? হ্যাঁ, ডায়াগ্রাম হচ্ছে এতগুলা ডায়াগ্রাম পড়ার দরকার নেই। এই যে সিলিন্ড্রিক্যাল এর জাস্ট খালি এই ডায়াগ্রামটা পড়বেন। A নাম্বার যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা ভালো করে একটু প্র্যাকটিস করবেন। এগুলা এত পড়ার দরকার নেই। এগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য হচ্ছে বলা। ঠিক আছে? এই জিনিসগুলো আমি আমার প্রিভিয়াস লেকচারেও আমি বলে রাখছি যে কি দিয়ে কিভাবে কোনটা দেখবেন। ঠিক আছে? তারপরে আজকে আবার বলতেছি যে সিম্পল যে ডায়াগ্রাম গুলা যেটা আঁকা যায় সেই জিনিসটা হচ্ছে ভালো করে আ দেখবেন। ঠিক আছে? এগুলা এত জটিল এত কিছু আঁকা লাগবে না। আ সেফ স্ফেরিক্যাল এর ক্ষেত্রেও সেইম মুভমেন্ট গুলা একটু ভালো করে দেখবেন। আ দেন হচ্ছে এটার একটাই চিত্র আছে। এই চিত্রটা একটু মানে জাস্ট বোঝার জন্য ভালো করে একটু খালি আঁকার ট্রাই করবেন। অনেক জটিল লাগতে পারে। বাট জাস্ট এরকম একটা কি বলবো ট্যাঙ্ক টাইপের আর্ম আছে এবং সেটা হচ্ছে অলমোস্ট 360 ডিগ্রি রোটেট করতে পারে। সেই জিনিসটা জাস্ট খালি একটু মার্ক করে দিবেন এতটুকুই। ঠিক আছে? এরপর আসি হচ্ছে আমাদের জয়েন্টেড আর্ম রোবটস। এখানে আবার ৩ ধরনের টাইপ আছে। তো প্রতিটা টাইপেরই আলাদা, আলাদা করে মুভমেন্ট দেওয়া আছে এবং কার কোনটার অ্যাডভান্টেজ বেশি সেটা দেওয়া আছে। ঠিক আছে? সো এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে যে এরকম জয়েন্টেড আর্ম রোবটের মধ্যে কোনটা বেশি হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ দেয় বা কোনটা আমরা কোনো ইন্ডাস্ট্রিতে ইউস করার জন্য বেশি মানে মানে কি বলবো যে প্রিসাইজলি ইউস করতে পারি বা কোনটার জন্য আমাদের এফিশিয়েন্সি ভালো হবে। তো এই জিনিসগুলো একটু ভালো করে অ্যাডভান্টেজ গুলো পড়বেন। ঠিক আছে? মুভমেন্ট গুলো পড়বেন, অ্যাডভান্টেজ গুলো পড়বেন। আ দেন এটার চিত্র এরকম লাগবে না। চাইলে হচ্ছে এই যে এই লেফট সাইডের যে চিত্রটা আছে, এই চিত্রটা একটু ভালো করে দেখলেও দেখতে পাবেন। ঠিক আছে? সো এগুলো চিত্র নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। দেন প্যারালেলোগ্রাম জয়েন্টেড সেইম এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু ভালো করে পড়বেন। এখানে মুভমেন্টটা দেওয়া হয় নাই। তার কারণে মুভমেন্টটা সিমিলার হচ্ছে আমাদের পিওর স্ফেরিকাল এর মতোই। ঠিক আছে? সো এখানে যে জয়েন্টেড আর্ম রোবটস এর যে ১ম এ যে মুভমেন্ট গুলো দেওয়া আছে এগুলো সবগুলা বাকি যে ৩ টা আছে এই ৩ টার জন্য সিমিলার। ঠিক আছে? সো এগুলার চিত্র একটু আঁকবেন, এটা দেখে রাখবেন। এটা একটু ইম্পোর্টেন্ট এটার চিত্রটা যে এটা অনলি 270 ডিগ্রিতে মুভ করতে পারে। সো এরকম একটা কি বলে রোটেশন আপনারা এঁকে বা সার্কুলার ডায়াগ্রামের মতো এঁকে জাস্ট মেনশন করে দিবেন যেটা 270 ডিগ্রি মুভ করতে পারে। ঠিক আছে? এতটুকুই। আর এরপরে আসি হচ্ছে জয়েন্টেড সিলিন্ড্রিক্যাল এটা একটু ইম্পোর্টেন্ট। অ্যা কারণ এটার আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে? এবং বাকি যে ৩ টা জয়েন্টেড আর্ম রোবট আছে তার মধ্যে সবচেয়ে প্রিসাইজ এবং অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই জয়েন্টেড সিলিন্ড্রিক্যাল রোবটে। সো এরকম টাইপের কোয়েশ্চেন আসলে ব্যাখ্যা করলে অবশ্যই আপনারা হচ্ছে জয়েন্টেড সিলিন্ড্রিক্যাল কথাটা লিখবেন। ঠিক আছে? এটার ক্যারেক্টারিস্টিক্স টা লিখবেন। আ দেন এদেরকে আবার একটা নামকরণ করা হয় যে স্ক্যারা রোবট।
এবং এগুলাই কিন্তু মেইনলি যে কোনো ধরনের অ্যাসেম্বলি টাস্ক যেগুলো থাকে, যেগুলো আমাদের কন্টিনিউয়াসলি করতে হয়, যেমন প্যাকেজিং এর কাজের ক্ষেত্রে, এসব কাজের ক্ষেত্রে এই ধরনের রোবট হচ্ছে ইউজ করা হয়ে থাকে। তো এই জিনিসগুলা যদি জয়েন্টেড সিলিন্ড্রিক্যাল রোবটের এক্সপ্লেনেশন আছে বা ক্যারেক্টারিস্টিক্স বলতে বলে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটু লিখবেন, ঠিক আছে? বা কি ফিচার্স এবং এর অ্যাডভান্টেজ কি হতে পারে, এই জিনিসগুলো হচ্ছে এটা একটু ভালো করে পড়বেন এবং কোয়েশ্চেন যদি আসে তো এখান থেকে লিখবেন, ঠিক আছে? এবং এটার চিত্রটা হচ্ছে জাস্ট খালি এ নাম্বার যে চিত্রটা আছে, এই চিত্রটা হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা হচ্ছে যদি এটা ফুল এক্সপ্লেনেশন আসে 3 মার্কের কোশ্চেনে, তাহলে হচ্ছে জিনিসটা যেন আমরা হচ্ছে চিত্র দিই আর হচ্ছে কি ফিচার গুলো একটু যেন লিখতে পারি, তাহলেই হয়, ঠিক আছে? এবং কি ফিচারের মধ্যে কথাগুলো যেন প্রিসাইজ হয়, উল্টাপাল্টা কথা লিখেন না, তাহলে কিন্তু কোশ্চেনের সাথে রেলেভেন্সিটা থাকে না। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে যে আমরা একটা রোবটকে কিভাবে কন্ট্রোল করতে পারি তার উপর বেস করে ক্লাসিফিকেশন। তো এখানে হচ্ছে সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট। যে নন সার্ভো কন্ট্রোল যে রোবট থাকে এদের প্রত্যেকটার অ্যাকচুয়ালি আপনি ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো পড়বেন, যে কোনটার কিভাবে কাজ করে। এই কন্ট্রোলার মেথড যেহেতু আমরা হচ্ছে দেখি, তো এটার কোনটার কাজ কি সেই জিনিসটা হচ্ছে একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? দেন এদের অ্যাডভান্টেজ কোনটা কি হবে সেই জিনিসটা একটু দেখবেন, লিমিটেশনস গুলো একটু দেখে রাখবেন, অত ইম্পর্টেন্ট না, বাট ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বেশি ভালো করে দেখবেন, ঠিক আছে? চিত্র প্রয়োজন নাই নন সার্ভো কন্ট্রোল রোবটের। দেন অ্যাপ্লিকেশন এগুলোর দরকার নেই। সার্ভো কন্ট্রোল রোবটেও সিমিলারলি এর কি ফিচার গুলো পড়বেন, এবং কি ফিচার বলতে এখানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রিন্সিপালটাই বোঝাচ্ছে যে কিভাবে কি কাজ করে, সেটা হচ্ছে বোঝাচ্ছে, সেই জিনিসটা একটু দেখবেন। দেন সার্ভো কন্ট্রোল রোবটকে আবার 3 ভাগে ভাগ করা যায়, পয়েন্ট টু পয়েন্ট, স্ট্রেট লাইন মোশন, আবার হচ্ছে কন্টিনিউয়াস পাথ মোশন, ঠিক আছে? তো এর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট আর স্ট্রেট লাইন মোশন বলতে গেলে কাইন্ড অফ সিমিলার, জাস্ট খালি এদের মধ্যে সামান্য কিছু ডিফারেন্স আছে। তো আমরা এই লেকচারটা হচ্ছে মেইনলি পয়েন্ট টু পয়েন্ট আর হচ্ছে কন্টিনিউয়াস পাথ মোশন নিয়ে পড়বো, বা পড়ছি এটা, ঠিক আছে? সো এখানে হচ্ছে এই যে সার্ভো কন্ট্রোল রোবটের ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে। শুরুতে কি দেওয়া ছিল? ও আচ্ছা, এটা কি ফিচার দেওয়া আছে। আচ্ছা, কি ফিচার পড়ার দরকার নেই, ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালো করে পড়বেন যে কিভাবে হচ্ছে সার্ভো কন্ট্রোল রোবটটা কাজ করে। সিমিলারলি নন সার্ভো কন্ট্রোল রোবটের ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালো করে পড়বেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের দরকার নাই। দেন আসি আমাদের হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সার্ভো কন্ট্রোল রোবট, যেটা বললাম। এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট সবকিছুই হচ্ছে মেইনলি ভালো করে পড়তে হবে, ডেফিনেশন, ফিচার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল। অ্যাডভান্টেজের দরকার নাই, তবে এর যে টিপিক্যাল স্পেসিফিকেশন আছে এই জিনিসটা হচ্ছে একটু ভালো করে দেখে রাখবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন কি পয়েন্টের দরকার নাই। এরপরে আসি কন্টিনিউয়াস পাথ, সিমিলারলি এর কি ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে দেখবেন, এবং এর ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ একমাত্র জিনিস যেটা হচ্ছে টিচ মোডে কাজ করে, অথবা এটা সেলফ লার্নিং মোডে হচ্ছে কাজ করে, এবং আমরা একে কিছু ইনপুট দিব, আমরা একে প্রথমে লার্নিং শেখাবো, দেন ও এটার ডেটার উপর বেস করে ও কিন্তু নিজে থেকে আরো শেখার ট্রাই করে, ঠিক আছে? সো কন্টিনিউয়াস পাথ মোশন বা সার্ভো কন্ট্রোল রোবটটা সবচেয়ে বেশি হচ্ছে বলা যায় যে প্রিসাইজ ও হচ্ছে অ্যাকুরেটলি কাজ করে, ঠিক আছে? সো পয়েন্ট টু পয়েন্ট এবং কন্টিনিউয়াস পাথ মোশনের ওয়ার্কিং প্রিন্সিপাল দুটা খুবই ভালো করে পড়বেন, ঠিক আছে? বাকি অ্যাডভান্টেজের দরকার নাই, অ্যাপ্লিকেশনের দরকার নাই, লিমিটেশনস এর এত দরকার নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লাস্টলি আছে, এত কিছু যদি মনে না থাকে তাহলে হচ্ছে এই পয়েন্ট টু পয়েন্ট আর কন্টিনিউয়াস পাথের যে কম্পারিজনটা আছে, এই কম্পারিজনটা খুব ভালো করে দেখবেন, তাহলে একই সাথে দেখা যাবে যে আপনাদের ওয়ার্কিং প্রিন্সিপালটাও মোটামুটি পড়া হয়ে যাবে, এবং এদের মাঝখানে যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সগুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে বুঝতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তো এই ছিল এই স্লাইডে এই জিনিসগুলো, এখানকার কোয়েশ্চেনগুলো পড়লেও আপনাদের হচ্ছে আরো ইজি হবে জিনিসগুলো বুঝতে। তো এই স্লাইডে কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারেন। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার এই স্লাইডে থিওরি অনেক বেশি হয়ে গেছে স্যার। এখন এটা বললাম তো, এটার মধ্যে ক্লাসিফিকেশন অনেক বেশি আছে, আমি কিছু করার নাই। এবং এটা শুরুতে আমি বলছিলাম যে এখানে মানে এই কোর্সটাতে একটু হচ্ছে আপনাদের থিওরি বেশি। পরবর্তীতে তাও তো আপনাদের সিলেবাস আমি কমাই দিয়েছি, মাত্র 3টা চ্যাপ্টারের উপর রেখে হচ্ছে আমি যতটুকু সম্ভব কম করে হচ্ছে জিনিসগুলো দিছি। আদারওয়াইজ এই ইয়েতে মানে এই কোর্সে প্রচুর পরিমাণে থিওরি, ঠিক আছে? ম্যাথ কম, ডেরিভেশন কম, সেই হিসেবে হচ্ছে আপনাদের এখানে প্রচুর পরিমাণে থিওরি থাকে।
তো এই যে আমি যেগুলো বললাম এই জিনিসগুলো হচ্ছে দেখবেন, ওই যে অনেক জিনিস তো বললামই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো হচ্ছে দেখার দরকার নেই। ঠিক আছে? সো ম্যাক্সিমাম গুলার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো দেখবেন, এগুলাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং লাস্টের দিকে আরো প্রিসাইসলি বললে যে কন্ট্রোল মেথডের ক্লাসিফিকেশন গুলো ভালো করে পড়বেন। ঠিক আছে? মানে হচ্ছে ওই থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে নন সার্ভো কন্ট্রোল রোবট থেকে একটু ভালো করে হচ্ছে পড়বেন। ঠিক আছে? এইখান থেকে কোশ্চেন আসার মতো। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন। আর এত কিছু না হলে এই যে 12টা কোশ্চেন আছে, এই 12টা কোশ্চেনের মানে অ্যাসপেক্টেও আপনি যদি পড়েন তাও জিনিসগুলো হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে? মনে থাকবে কিনা এটাই টেনশন করতেছি স্যার। এটা তো এখন আপনার রেসপন্সিবিলিটি, মনে রাখার তো রেসপন্সিবিলিটি আমার না। আমার কাজ হচ্ছে আপনাকে হচ্ছে গাইড করা। ঠিক আছে? এখন একটু কষ্ট করে পড়েন, কি আর করা। আচ্ছা স্যার, হ্যাঁ, বলেন। সাইট তো তিনটা, আর হচ্ছে ম্যাথমেটিক্স সাইট দুইটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিডিএফ এগুলোই তো এগুলা। স্যার। এগুলা এটাই, এর বাইরে আর কিছু নাই। আর যদি আপনারা বই পড়তে চান তো বইয়ের রেফারেন্স আমি হচ্ছে বিএলসি তে দিয়ে রাখছি। তো কিন্তু বই পড়াটা ফিজিবল হবে না, কারণ বইয়ে ঢুকলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ বইয়ে কোথা থেকে কি আছে আপনারা ঠিক সেটা বুঝতেও পারবেন না যে বই কোথা থেকে কি দিছে। তারপর আমি পেজ নাম্বার উল্লেখ করে দিছি, কিন্তু আমি সেখান থেকে জিনিসগুলো শর্ট করে আপনাদের হচ্ছে স্লাইড বানিয়ে দিচ্ছি। ঠিক আছে? স্যার পেজ নাম্বারটা কোথায়, এই যে স্লাইডগুলোতে? এগুলা পেজ নাম্বার বিএলসি তে দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারের, মানে লেকচারের উপরে হচ্ছে টপিকস অফ ডিসকাশন, দেন এক্সপেক্টেড লার্নিং আউটকামস, এবং তার নিচে হচ্ছে কি বলে আমাদের রেফারেন্স দিয়ে দিছি। দাঁড়ান 1 মিনিট আমি হচ্ছে দেখাই, তাহলে আর জিনিসটা ইজি হবে। জি স্যার। সো অনেকে এখনো জয়েন করেন, তারপর জয়েন করবেন যেটাই হোক। তো এখানে হচ্ছে বই এই যে কোড আউটলাইন দেওয়া আছে, এই যে আপনাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন, জি স্যার, জি স্যার। এই যে রেফারেন্স দেওয়া আছে ক্লাফটারের বই, এবং এই বইটা হচ্ছে আমি অলরেডি আপনাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখছি। সো এই ক্লাফটারের বইয়ের চ্যাপ্টার 1 এর কত নাম্বার থেকে কত পেজে আমাদের লেকচার 1টা হচ্ছে পড়া হয়েছে। এই বইয়ে আপনারা দেখলে দেখবেন যে চ্যাপ্টার অনেক বড়। তারপরেও আমি এখান থেকে ছোট করে যেগুলো একদম পড়া উচিত, আমাদের দরকার, জানা দরকার, সেই জিনিসগুলো হচ্ছে নিছি। ঠিক আছে? সো এখানে চ্যাপ্টারে আপনাদের লিখে দেওয়া আছে। আমি এখানে এক্সট্রা কিছু দিনে আমি আপাতত মিড পর্যন্তই জিনিসটাকে লিমিটেড রাখছি। ঠিক আছে? সো এখানে আসলে আপনারা সব জিনিসই, সব ইনফরমেশনই দেখতে পারবেন। ঠিক আছে? বোঝা গেল? জি স্যার। আর বইটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তো বই কি একটাই স্যার? বই একটাই, ক্লাফটারেরটাই হচ্ছে আমরা ফলো করি। ঠিক আছে? জি স্যার। আরেকটা বইও আছে, সেটার নাম কি জানি, 1 মিনিট। এটা কার বই? ও, জন ক্রেগের একটা বই আছে, ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স, এটাও ফলো করা হয়, বাট এটা হচ্ছে একটু জটিল করে লেখা বেশি, এই জন্য হচ্ছে এই বইটা অত ফলো করা হয় না। ক্লাফটারের বইটাই আমরা হচ্ছে একটু দেখি। ঠিক আছে? আপনাদের এই এই এইটাও দিয়ে দিতেন স্যার? হ্যাঁ, এইটাও কি দিয়ে দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, এটাও দেওয়া আছে, দুইটা বই দেওয়া আছে। স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এই স্লাইডে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে যাই। স্যার, আর আমরা কি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে পারি, কাজে দিতে পারে? প্রিভিয়াস কোয়েশ্চেন আপনাদের এই কোর্সের কোয়েশ্চেন কি আছে আপনাদের কাছে ওইভাবে? কারণ প্রিভিয়াস কোর্স, ডেভেলপমেন্ট গ্রুপে। হ্যাঁ, কিন্তু ওই কোয়েশ্চেন গুলোর সাথে মনে করেন যে খুব একটা মিলবে না, কারণ আমাদের কন্টেন্ট সিলেবাস চেঞ্জ হয়ে গেছে রিসেন্ট টাইমের সাথে। বুঝছেন? স্যার স্লাইডে যে কোশ্চেন গুলো দিয়েছেন আমরা ওগুলাই সলভ হ্যাঁ, করে হ্যাঁ, ট্রাই করলে সুবিধা হবে। ওগুলাই সলভ করবেন, আর আমি এখন যেগুলো বলতেছি এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবেন। ঠিক আছে? আচ্ছা, তো এর পরের লেকচারটা হচ্ছে আমাদের সিস্টেম ওভারভিউ অফ এ রোবট। ঠিক আছে? যে এটা মেইনলি হচ্ছে একটা রোবটের মধ্যে কি কি আছে, সেই জিনিসগুলো কিভাবে কাজ করে, সেই কাজগুলোর উপর বেস করে মেইনলি হচ্ছে আমাদের
কিভাবে আমরা রোবটটাকে আমাদের যে ডিজায়ার্ড কাজগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করতে পারি সেটার উপরেই হচ্ছে এই লেকচার। তো এটা মনে হয় ক্লাস্টারের চ্যাপ্টার 2 এ, ঠিক আছে? তো এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট প্রথমে আসি যে বেসিক কম্পোনেন্ট অফ রোবট, ঠিক আছে? রোবটের 4টা কম্পোনেন্ট খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে ম্যানিপুলেটর, সেন্সরি ডিভাইসেস, কন্ট্রোলার আর হচ্ছে পাওয়ার কনভার্সন ইউনিট। এবং এখানকার মধ্যে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে আপনারা যে ব্লক ডায়াগ্রামটা দেখতেছেন, এই ব্লক ডায়াগ্রামটা খুবই ইম্পোর্টেন্ট এবং এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা পরীক্ষায় আসার মতো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোতেও হয়তোবা দেখবেন যে এই জিনিসটা হয়তোবা আছে। তো এই জিনিস কমন পড়া, এই জিনিসটা সবাই পড়ে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের মেইনলি বেসিক কম্পোনেন্ট যেগুলো আছে ম্যানিপুলেটর মেইনলি হচ্ছে রোবটের একটা মেকানিক্যাল আর্ম বা যে জয়েন্ট থাকে বা যে ব্লকগুলো দ্বারা আমরা হচ্ছে তাকে তার যে কাজগুলো এক্সিকিউট করাইতে চাই সেই জিনিসটাকে হচ্ছে অ্যাকচুয়ালি বুঝায়। তো এখানে হচ্ছে ম্যানিপুলেটরের অংশ হচ্ছে এই যে একটু অংশটাকে ম্যানিপুলেটর বলা হয়। দেন রোবটের হচ্ছে কন্ট্রোলার আছে, বিভিন্ন ধরনের সেন্সরি ডিভাইস গুলো থাকে। তো এখানে যেভাবে ব্লক ডায়াগ্রামটা সাজায় দেওয়া আছে সিমিলারলি এবং অ্যারো চিহ্নগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন। যে কোনটার সাথে কোনটা কানেক্টেড আছে এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? তো ম্যানিপুলেটরের কি মেজর কম্পোনেন্ট আছে এই জিনিসগুলো একটু পড়ে যাবেন। রোবোটিক আর্মস এর সম্পর্কে লেখা আছে যে এরা কিভাবে কি কাজ করে, কোনটা হচ্ছে মেজর লিংকেজ, কোনটা মাইনর লিংকেজ, এই জিনিসগুলো আমি আমার প্রিভিয়াস লেকচারে আরো ডিটেইলসে বলছি। তো এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবেন। দেন এন্ড এফেক্টর কি এটা একটু ভালো করে দেখবেন। এন্ড এফেক্টর হচ্ছে যে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি রোবটের মেকানিক্যাল যে আর্মটা থাকে সেই আর্মটাতে এক ধরনের টুল সেটআপ থাকে অথবা ফিঙ্গারস এর মতো থাকে যার মাধ্যমে সে কি করে, সে তার পারফর্ম গুলো অ্যাকচুয়ালি হচ্ছে এক্সিকিউট করে, ঠিক আছে? সো এইসব জায়গায় বিভিন্ন ধরনের টুলস থাকতে পারে, ওয়েল্ডিং গান থাকতে পারে, ড্রিল থাকতে পারে, স্প্রে নোজল থাকতে পারে, আবার বিভিন্ন ধরনের সেন্সরি ডিভাইসও থাকে। তারপর হচ্ছে আবার গ্রিপার্স থাকে। গ্রিপার্স মেইনলি হচ্ছে যে জিনিসটা যে কোনো কিছু পিক করা এবং সেটাকে প্লেস করা, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন যে একটা রোবোটিক যদি আপনার হাতের সাথে তুলনা করেন তাহলে আপনার হাতে যে ফিঙ্গারস গুলা আছে সেই ফিঙ্গারস গুলো অ্যাকচুয়ালি এন্ড এফেক্টর হিসেবে এন্ড এফেক্টর বলা যায় যে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তো গ্রিপার্স সম্পর্কে লেখা এই অত কিছু ডিটেইলস এত পড়তে হবে না যে গ্রিপার্স এ কি আছে। সেন্সরি ডিভাইস গুলো একটু ভালো করে পড়বেন যে আমরা কেন সেন্সরি ডিভাইস ইউজ করে থাকি। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। 1 মার্কের কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে ডেফিনিশনটা যে আমরা কেন সেন্সরি ডিভাইস গুলো ইউজ করি। এখানে মেইনলি 4টা জিনিস আছে। সেটা কি? পজিশন অফ ইচ জয়েন্ট, ভেলোসিটি অফ ইচ জয়েন্ট, দেন হচ্ছে অ্যাক্সেলারেশন আর টর্ক। এই 4টা জিনিসের উপর বেস করে আমরা একটা রোবট যাতে মুভ করতে পারে বা তার মোশনটাকে ঠিক রাখতে পারে অথবা সে সবকিছু ডিটারমাইন করতে পারে যেন ইজিলি, এই 4টা জিনিসের আমাদের জানা খুব প্রয়োজন এবং তার জন্য আমরা কি ইউজ করি? সেন্সরি ডিভাইস ইউজ করি। সো এই যদি এই কোয়েশ্চেনটা আসে অবশ্যই এই 4টা জিনিস মেনশন করবেন অবশ্যই। ছোট করে লিখলেও হবে যে পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এন্ড টর্ক। এই 3টা মেজার করার 4টা মেজার করার জন্য আমাদের অ্যাকচুয়ালি সেন্সরি ডিভাইস প্রয়োজন। ঠিক আছে? এরপর সেন্সরি ডিভাইসে কি সেন্সর আছে সেগুলো সম্পর্কে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে। সো এগুলো একটু দেখে যাবেন। এগুলো একটু পড়লে জিনিসগুলো মাথায় থাকবে। কারণ নাম দেখলেই বোঝা যায় যে এই জিনিসগুলো কিভাবে কি করবে। ঠিক আছে? এর মধ্যে ভিশন সেন্সরটা একটু ভালো করে ফাংশন গুলো পড়বেন। যে একটা ভিশন সেন্সর কিভাবে কাজ করে। মেইনলি ১ম এ তার ওয়ার্ক স্পেস এ সে কি করে? ইমেজ ক্যাপচার করে। দেন সেখান থেকে অবজেক্টস বা অবস্টাকল যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডিটেক্ট করে এবং আইডেন্টিফাই করে যে কি ধরনের অবজেক্ট সেটা। দেন প্রতিটা অবজেক্টের কোঅর্ডিনেশন সে হচ্ছে ডিটেক্ট করে। যে কত দূরে কিভাবে আছে। তারপর সে কোঅর্ডিনেটস গুলো তার কন্ট্রোলারে পাঠায় অর্থাৎ রোবটের যে ব্রেইনটা আছে সেই ব্রেইনটাতে পাঠায় এবং পরবর্তীতে কন্ট্রোলার এই সবকিছু ক্যালকুলেশন করে সে ডিসিশন মেক করে যে তার কোন দিকে মুভ করতে হবে বা কোনো কিছু পিক করতে হবে কিনা বা তাকে যে টাস্ক স্পেসিফিকলি দেওয়া হয় সেই জিনিসটা হচ্ছে সে করে থাকে। ঠিক আছে? ওকে, কন্ট্রোলার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কন্ট্রোলার কি? কন্ট্রোলার মেইনলি হচ্ছে রোবটের ব্রেইন সহজ কথায়। সো আমাদের বাকি যে যত সব ডিভাইস আছে যে ম্যানিপুলেটর থাকে বা সেন্সরি ডিভাইস থাকে বা বিভিন্ন ধরনের মোটর থাকে বা শ্যাফট থাকে, এই শ্যাফট গুলোর সবকিছুর ডিসিশন মেকিং এর কাজ একজনই করে সেটা হচ্ছে কন্ট্রোলার। ঠিক আছে? সো কন্ট্রোলারের ফাংশনটা কি? এইখানে ফাংশনের পয়েন্ট গুলা ৫-৬টা পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে? দেন কন্ট্রোলারেরও কিছু কি বলে
মেজর কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট গুলো এত মানে আহামরি পড়তে হবে না, জাস্ট একবার হচ্ছে একটু দেখে যাবেন তাহলেই হবে। এগুলো এত ইম্পর্টেন্ট না। দেন আসি হচ্ছে পাওয়ার কনভার্সন ইউনিট। এটার হচ্ছে ডেফিনিশনটা একটু ভালো করে পড়ে রাখবেন। এই যে বোল্ড করা যে জিনিসটা আছে, যে কিভাবে অ্যাকচুয়ালি এরা কাজ করে, তো এই জিনিসটা যদি পড়ে থাকেন তাহলে হচ্ছে টোটালি আপনারা ফাংশনের কথাটাও বুঝবেন এবং অ্যাকচুয়ালি পাওয়ার কনভার্সন ইউনিট কি সেটাও বুঝতে পারবেন। আরেকটা জিনিস সেটা দেখবেন হচ্ছে পাওয়ার কনভার্সন ইউনিটের ওয়ার্কিং প্রসেসটা দেখবেন। এই যে যেটা হচ্ছে ছোট করে আপনাদের একটা হচ্ছে ডায়াগ্রাম ফ্লো চার্টের মতো দিয়ে রাখছি, এই ফ্লো চার্টটা মনে রাখলেই হবে। কথাগুলো আর চাইলে এই ফ্লো চার্টটাও লিখে দিতে পারেন এত কথা যদি মনে না থাকে, ঠিক আছে? ওকে, দেন একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্লক ডায়াগ্রাম আছে। সো পরীক্ষায় আইদার এই ব্লক ডায়াগ্রাম আসতে পারে অথবা এই ব্লক ডায়াগ্রাম আসতে পারে, ঠিক আছে? তবে এই ব্লক ডায়াগ্রামটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্র্যাকটিস করবেন। আর এই ব্লক ডায়াগ্রাম যেটা আছে সেটা হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এটা একটু বড়, বাট আগে ওই প্রথমটা প্র্যাকটিস করবেন। যদি প্রথমটা প্র্যাকটিস করেন পরে এটা যখন এসে প্র্যাকটিস করতে যাবেন দেখবেন জিনিসগুলো হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি কাজ করতেছে। এটা জাস্ট হচ্ছে যে আমাদের কন্ট্রোলার আর সেন্সরি ডিভাইসের মাঝখানে যে ইমপ্লিমেন্টেশন করা হয়, যে কিভাবে সেন্সরি ডিভাইস থেকে সিগন্যাল কন্ট্রোলারের মধ্যে যায় এবং পরবর্তীতে কন্ট্রোলার সেই ডিসিশন গুলো কিভাবে সেন্সরি ডিভাইস গুলোতে পাঠায়, এই জিনিসটাই হচ্ছে এখানে আছে। এবং এই ইমপ্লিমেন্টেশনটা পসিবলি সব ধরনের রোবট কন্ট্রোলারের মধ্যে করা হয়ে থাকে, ঠিক আছে? সো এই ব্লক ডায়াগ্রামটা একটু ভালো করে দেখবেন। তো এই ব্লক ডায়াগ্রাম রিলেটেড কিছু কথা আছে, ওগুলো এত ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো অত দেখতে হবে না। আর এখানে হচ্ছে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এই স্লাইড রিলেটেড কারো কোয়েশ্চেন আছে? এখান থেকে মেইন যেটা দেখবেন সেটা হচ্ছে যে বেসিক কম্পোনেন্ট যে 4টা আছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিবেন। এই ব্লক ডায়াগ্রামটা একটু ভালো করে দেখবেন। আর লাস্টে হচ্ছে যে আমাদের আরেকটা যে ব্লক ডায়াগ্রাম আছে সেই ব্লক ডায়াগ্রামটা দেখবেন। আর পাওয়ার কনভার্সন ইউনিটের যে ওয়ার্কিং প্রসেস, যে ফ্লো চার্টটা আছে সেটা দেখবেন। আর এখানে কি আছে? আর তেমন কিচ্ছু নাই, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? স্লাইডের আর কোনো কোয়েশ্চেন আছে কারো? না স্যার। স্যার এই যে প্র্যাকটিস কোশ্চেন থেকে এখান থেকে হ্যাঁ, কি হ্যাঁ। সংখ্যা থাকতে পারে স্যার? এই যে যেমন শুরুতে আছে ম্যানিপুলেটর কি, বা আপনাদের বলতে পারে যে একটা এন্ড এফেক্টর দ্বারা কি বুঝায়, সেন্সরি ডিভাইস কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলা বুঝে এইগুলা হচ্ছে আসতে পারে ডেফিনেশন, ঠিক আছে? ডেফিনেশন যেগুলো আছে সেগুলো একদম শুরুতেই দেখবেন, যে টপিক পড়া শুরু করবেন সেগুলো বোল্ড করে দেওয়া আছে, ব্ল্যাক কালার দিয়ে বোল্ড করে দেওয়া আছে, সেগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেফিনেশন। একবার যদি আপনি গো থ্রু করেন তখনই বুঝবেন যে এগুলা ডেফিনেশন বোঝাচ্ছে, ঠিক আছে? তো প্রতিটা টপিকের ডেফিনেশন গুলো একটু ভালো করে দেখবেন। স্যার ওকে, তো এটা গেল। আচ্ছা, লাস্ট লেকচার। তো এই লেকচারে মনে করেন যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা অ্যাকচুয়ালি এখান থেকে ডেফিনেশন বাদে তেমন কিছুই আসবে না এখান থেকে। থিওরি কোশ্চেন আসা একটা মনে হয় আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা কোন কি কি কনসেপ্টের উপর বেস করে হচ্ছে আমরা একটা রোবট ডিজাইন করি, ঠিক আছে? তো এই টেবিলটা একটু ভালো করে পড়বেন। তো এটা হচ্ছে আপনাদের যে ওই 3 মার্কের কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনে আসতে পারে, ঠিক আছে? তো এটা দেখবেন 4টা প্রসিডিউর আছে, 4টা মেকানিক্যাল কনসেপ্ট আছে, এগুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা রোবটগুলা ডিজাইন করে থাকি। এর বাদে আমাদের হচ্ছে যেখানে যেখানে কোয়েশ্চেন এখানে মার্ক দিয়ে রাখছি, যে কোয়েশ্চেন করে রাখছি ডেফিনেশন টাইপ, যে ট্রান্সলেশন কি বলে, এইটা কি বলে। তারপর হচ্ছে এখানে মেইনলি এই ম্যাথস ট্যাথস এগুলো এত পড়তে হবে না, এগুলো জাস্ট খালি আপনাদের ম্যাথ গুলার কনসেপ্ট বোঝার জন্য হচ্ছে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা সংজ্ঞা ভালো করে পড়বেন, সেটা হচ্ছে স্প্রিং কাকে বলে, স্প্রিং কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, ঠিক আছে? যে যখন স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু বেশি হয় তখন কি স্প্রিং কি হয়, যেমন স্প্রিংটা তখন স্টিফ হয়, তখন সে কি করতে পারে, তখন তার স্ট্রেচ করার জন্য বেশি পরিমাণে ফোর্স প্রয়োজন, ঠিক আছে? আর যদি স্প্রিং এর কনস্ট্যান্টের ভ্যালু স্মল হয় বা ছোট হয় তাহলে সেক্ষেত্রে স্প্রিংটা কি হয়, সফট হয় এবং আপনি সেটা ইজিলি স্ট্রেচ করতে পারেন, তার মানে আপনার ক্ষেত্রে ফোর্সটা কম কম প্রয়োজন হয়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, সেটা হচ্ছে হোয়াট ইজ প্রিলোড।
প্রিলোডটা খুব ভালো করে পড়বেন। প্রিলোড হচ্ছে এমন একটা ইনিশিয়াল ফোর্স অ্যাপ্লাই করা যাতে স্প্রিং আবার তার কি বলে পুনরায় আপনি ধরেন একটা স্প্রিংকে স্ট্রেচ করলেন বা হচ্ছে কম্প্রেস করে রাখলেন, কিন্তু তাকে আপনি আবার হচ্ছে পুরাতন ফেজে নিতে চান বা ইনিশিয়ালি স্প্রিং যেমন ছিল সেই ফেজে নিতে চান। তার জন্য আপনার আলাদা করে যে অ্যাডিশনাল ফোর্স এড করতে হয় সেটাকে হচ্ছে প্রিলোড বলে। সো প্রিলোডের সংজ্ঞাটা ভালো করে পড়বেন। ঠিক আছে? এত কিছু লিখতে হবে না। এই প্রথম লাইনটা লিখলেই হবে। ঠিক আছে? দেন ফ্রিকশন কাকে বলে, কয় টাইপের ফ্রিকশন হয়, এই কোশ্চেন গুলো হচ্ছে দেখবেন। প্রতিটা ফ্রিকশন কিভাবে কাজ করে এগুলো এক্সাম্পল জাস্ট খালি একটু বুঝে রাখবেন। এগুলো ম্যাথ করতে কাজে লাগে ওইভাবে, মানে কনসেপ্ট গুলো বোঝার জন্য। আদারওয়াইজ খুব একটা প্রয়োজন নাই। তিনটা ফ্রিকশন আছে, এই তিনটা ফ্রিকশন একটু দেখে রাখবেন। তিনটা ফ্রিকশনের হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হয়। ঠিক আছে? তিনটা ফ্রিকশনে তিন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। একটা কিন্তু মূল বিন্দু এক্স অক্ষ বরাবর মানে মূল বিন্দুগামী হয়। ঠিক আছে? একটা হচ্ছে পুরো ওয়াই অক্ষ বরাবর চলে। আর আরেকটা যদি দেখেন তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর দুই দিকে মুভ করে, একটা পজিটিভ দিকে মুভ করে, একটা নেগেটিভ দিকে মুভ করে। তো খুবই সিম্পল একটা জিনিস। তো তিনটা কি বলে ফ্রিকশনের ফোর্স ভার্সেস ভেলোসিটি ডায়াগ্রামটা কেমন হয় বা ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, এটা হচ্ছে যদি আসে কোশ্চেনে তাহলে এই তিনটা ডায়াগ্রাম তিনটা গ্রাফ হচ্ছে এঁকে দিবে। ঠিক আছে? আর কম্পারিজন হচ্ছে আছে, এটা তো দেখার ইম্পর্টেন্স নাই। বেয়ারিংস কি এই জিনিসটা হচ্ছে ভালো করে পড়বেন। কেন আমরা হচ্ছে বেয়ারিং রোবটে ইউজ করি। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট যে রোবটে কেন বেয়ারিংস ইউজ করা হয়। এই যে চারটা পয়েন্ট আছে, অ্যাটলিস্ট দুইটা বা তিনটা যেন আমরা লিখতে পারি, সেটা যেন মাথায় রেখে এভাবে যেন পড়াশোনা করেন। ঠিক আছে? যেহেতু 3 মার্কের কোশ্চেনে আসবে, সো দুইটা বা মিনিমাম তিনটা তো লেখা উচিতই। তারপরে হচ্ছে দুইটা যদি লিখতে পারেন তাহলেও হবে। ঠিক আছে? কিন্তু প্রিসাইসলি লিখবেন। দেন রোটেশনাল মোশন কি এই জিনিসটা একটু পড়ে রাখবেন। আর এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার কথা হ্যান-ত্যান এগুলা আছে। এগুলা তো জাস্ট খালি ম্যাথ করার জন্য, সূত্রগুলো পড়ার জন্য এগুলো একটু পড়বেন। আর এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। ও আচ্ছা, টরশনাল স্প্রিংটা কি এটা একটু ভালো করে পড়বেন। টরশনাল স্প্রিং হচ্ছে কি, যে স্প্রিংটা আমাদের যেটা থাকবে সেটা মেইনলি হচ্ছে এনার্জি স্টোর করে টুইস্ট করার মাধ্যমে। নরমাল যে স্প্রিং আছে সেটাতে আমরা কি করতাম, স্ট্রেচ করতাম বা কম্প্রেস করতাম। বাট টরশনাল স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা কি করে টুইস্ট করানো হয়। অর্থাৎ আমরা এটাকে জোরে জোরে যদি মোচড় দিই তাহলে এর মধ্যে কি হবে, এনার্জি স্টোর হবে। ঠিক আছে? সো এটার সূত্র কি সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই সূত্রটা পড়ে রাখবেন। আর এখানে কিছু এই যে ডেফিনেশন টাইপের কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো গো থ্রু করবেন। এর বেশি আর কিছু এখানে দরকার নাই। এই চ্যাপ্টারের যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কি বলে ইকুয়েশন গুলা দেখা, ম্যাথমেটিক্যাল প্রবলেমের যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো দেখতে হবে। তো সবার প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে এই ইকুয়েশন গুলা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে? কারণ এগুলা হচ্ছে আমাদের ম্যাথে কাজে লাগবে। দেন হচ্ছে আমাদের এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের কথা দেখবেন কোশ্চেনে সবসময় উল্লেখ থাকবে যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করেন। হয়তোবা আপনাকে এই যে j ইকুয়ালস টু mr স্কয়ারের যে সূত্রটা আছে সেটা ইউজ না করে তখন কিন্তু আপনাকে এই সূত্রটা ইউজ করতে হবে, যেখানে আপনাকে কি একটা সেন্ট্রয়েডাল মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো সেটা যোগ করতে হবে। যোগ করে আপনাকে হচ্ছে এই প্যারালাল অ্যাক্সিস থিওরেম ওয়াইজ আপনাকে হচ্ছে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে হবে। এটা ম্যাথে দেখছেন, আবার একটু পরে ম্যাথ যখন কথা বলবো তখন হচ্ছে আরো দেখতে পাবেন। ঠিক আছে? আর এখানে সূত্র আছে, এই সূত্রগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে যে স্প্লেন্ডার বারের জন্য কিভাবে হচ্ছে আমার কোন এক্সিসে কোন কি বলে সূত্র কাজে লাগাইতে হয় সেই জিনিসগুলো দেওয়া আছে। মেইনলি পড়বেন হচ্ছে এটা ভালো করে পড়বেন, রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পাইপ, এটা ভালো করে পড়বেন। এবং হচ্ছে লাস্টের যেটা আমাদের স্ফিয়ার আছে, এই দুইটা নিয়ে মেইনলি আমাদের কোয়েশ্চেন হয় ম্যাথে। তো এই জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? দেন এই সূত্রটা মনে রাখবেন, রেডিয়াস অফ জাইরেশন, এগুলো একটু সূত্রগুলো দেখে রাখা। এবং এইটার ইম্পর্টেন্ট একটা জিনিস যে রেডিয়াস অফ জাইরেশন কিভাবে কোনটার সময় ইউজ করা হয়। ঠিক আছে? বা কোন সময় আমরা হায়ার মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো এবং লোয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, সেই জিনিসটা হচ্ছে কোশ্চেনে থাকতে পারে ডেফিনেশন টাইপের কোশ্চেনে, সেই জিনিসটা হচ্ছে একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? আর এটা তো আপনাদের বলেই দিছি যে এটা আসবেই। সো এই জিনিসটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং এটার উপর কিন্তু আপনাদের 6 মার্ক আছে।
তো খালি সূত্রগুলা লিখে দিয়ে আসা ট্রাই করবেন না, অবশ্যই কোনটার জন্য কিভাবে কি কাজ করতেছে এই জিনিসগুলো যদি ভালো লেখেন তাহলে ফুল 6 মার্কে 6 দিব, ঠিক আছে? আর যদি খালি এমনি সূত্র লিখে দিয়ে আসেন, যদি ঠিকঠাক মতো সূত্র লেখেন তাহলে, আর যদি কোনো কি বলবো যে লেভেলিং না করেন বা কোনো কথা না লেখেন সেক্ষেত্রে 6-5 পাবেন, এটা আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? আর যদি ভুল করে ফেলেন এর মাঝখানে তাহলে আর কিছু বলার নাই, সেটা তো যা ভুল করবেন তার উপর হচ্ছে মার্ক দেওয়া হবে। তো এই ডেরিভেশনটা খুবই ভালো করে পড়বেন এবং এটাতে আপনাদের বলা যায় যে 1/4 মার্ক কিন্তু এই জায়গায় আপনার আছে। সো জিনিসটা খুবই ভালো করে প্র্যাকটিস করবেন যাতে এখান থেকে ডেরিভেশন থেকে মার্কস যেন মিস না যায়, ঠিক আছে? আর এখানকার এই সূত্রগুলাই মেইনলি আমাদের ম্যাথেও কাজে লাগে। তো ম্যাথ তো বলেই দিছি আপনাদের যে প্রতিটা ম্যাথ খুব সিম্পল ওয়েতে দেওয়া আছে এবং ম্যাথের কথা আমি এখন এখানে বেশি বললাম না, কারণ হচ্ছে ম্যাথের পুরা হচ্ছে আপনাদের লেকচার ভিডিও দেওয়াই আছে। তো ম্যাথে যদি কারো বুঝতে অসুবিধা হয় লেকচার ভিডিও খুব ভালো করে গো থ্রু করবেন, তাহলেই হচ্ছে জিনিসগুলো বুঝবেন, ঠিক আছে? সো এখান থেকে যে ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাস্টের 4টা ম্যাথ আছে, ম্যাথ প্রবলেম 4, দেন হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্যারালাল থিওরেমের ম্যাথ আসছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে ভালো করে কোশ্চেনগুলো দেখবেন, 5ও ইম্পর্টেন্ট। তারপর আছে হচ্ছে আমাদের 6-7, এই 6-7 যে দুইটা ম্যাথ আছে এটা ম্যাথের যে কোনো একটা ম্যাথ আপনাদের আসবেই, ঠিক আছে? এবং উপরে যে বাকি 5টা ম্যাথ আছে এই 5টা ম্যাথ থেকে যে কোনো একটা ম্যাথ আসবে, এটাও বলে দিলাম, ঠিক আছে? তো এখানে যে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মাঝে মধ্যে কোয়েশ্চেন একটু ডিফারেন্ট হবে, সবকিছুই সেম থাকবে, বাট কোয়েশ্চেনে একটা জিনিস বলে দিবে যে আপনার রিকোয়ার্ড টর্ক হচ্ছে এত ওয়াট, ঠিক আছে? বা রিকোয়ার্ড পাওয়ার, মোটর পাওয়ার বলে দিবে যে আপনার পাওয়ার দেওয়া আছে 150 ওয়াট, মোটর পাওয়ার দেওয়া থাকবে ধরেন 200 ওয়াট দেওয়া আছে, এটা কিন্তু কোয়েশ্চেনে অনেক সময় বলে দেওয়া হবে না, তো নাই যদি কোয়েশ্চেন এটা মেনশন করা থাকে এবং আপনার কোয়েশ্চেনের শেষে যদি একটা ভার্ডিক্ট দিতে বলে যে আপনার যে মোটর পাওয়ার আমরা মানে সার্ভ করতেছি সেটা কি আপনার এই কাজের জন্য যোগ্য কিনা বা আমরা এটাকে ইউজ করতে পারবো কিনা, ঠিক আছে? সো যদি আপনি সবকিছু লাস্টে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার একটা মোটর আপনার 150 ওয়াটের থেকে কম হয় বা 150 ওয়াট বা যে কোনো কিছু দিতে পারে, 200 ওয়াট বা যে কোনো কিছু দিতে পারে, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার আচ্ছা আপনার মোটর পাওয়ার ধরেন 150 ওয়াট দিয়ে দিল এবং আপনার রেজাল্ট আসলো এরকম 128.8 ওয়াট, তাহলে লাস্টে আপনাকে ভার্ডিক্ট দিতে হবে যে আমরা যে মোটর নিতে চাইছি সেই মোটরটা কি ইউজেবল বা আমরা সেটাকে ইউজ করতে পারবো। কিন্তু যদি আপনার রেঞ্জের থেকে বা আপনার যে মোটরের স্পেসিফিকেশন দিচ্ছে তার থেকে যদি বেশি আসে, ধরেন ক্যালকুলেশন করে আসলো 160 ওয়াট বা 70 ওয়াট, তাহলে কিন্তু আপনি এই 150 ওয়াটেরটা ইউজ করতে পারবেন না। সো এই ভার্ডিক্টটা অবশ্যই কোশ্চেনে থাকবে, কোশ্চেন এগুলো একটু বড় বড় হয়, কোশ্চেন ভালো করে পড়বেন, ঠিক আছে? পড়ে যেটা থাকবে সেই ভার্ডিক্টটা অবশ্যই লাস্টে লিখবেন, যদি না লেখেন তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, কারণ আলটিমেটলি আপনাকে ওইটাই হচ্ছে অ্যান্সার চাইছে যে অ্যাজ এ রোবোটিক ইঞ্জিনিয়ার আপনি হচ্ছে এই মোটরটা ইউজ করতে পারবেন কিনা আপনার রোবটটা ডিজাইন করার জন্য, ঠিক আছে? আর বাকি তেমন কোনো ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে না, জাস্ট খালি হচ্ছে হয়তোবা সংখ্যা টংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে, এই আর কি, আর কিছুই না, ঠিক আছে? বোঝা গেল? তো এই হচ্ছে মেইনলি আপনাদের এই যা সিলেবাস আছে এই সিলেবাসের পড়াগুলো, এগুলো হচ্ছে একটু ভালো করে পড়েন, মাঝখানে আর একদিন সময় আছে, সো জিনিসগুলো হচ্ছে একটু ভালো করে দেখেন এবং অবশ্যই 13 জুলাই আবারও বলতেছি 13 জুলাই এক্সাম হবে, আমি কিন্তু এক্সাম পরে আর পিছাবো না এবং পরে নিবও না, ঠিক আছে? অলরেডি ডেডলাইন আমার ক্রস হয়ে গেছে। সো 13 তারিখে সবাই পরীক্ষা দিতে আসবেন, ইভেন আপনাদের ক্লাসমেট গুলোকেও একটু কাইন্ডলি জানাই দিবেন, যদি কেউ হঠাৎ করে জিজ্ঞেস করে যে পরীক্ষা আছে কিনা, হবে কিনা, এই ব্যাপারে বলবেন যে 13 তারিখেই হবে, ঠিক আছে? সবকিছু আপনাদের কন্টেন্ট সব দিয়ে দেওয়া আছে, বিএলসি তেও দেওয়া আছে, টেলিগ্রামেও দেওয়া আছে, তারপরেও যদি মনে হয় যে খুঁজে পাচ্ছেন না তারপর আমাকে গ্রুপে একটা নক দিবেন, তাহলে আমি জিনিসগুলো আবার দিয়ে দিব, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, স্যার তাহলে 3টা স্লাইড থেকে থিওরি আসবে হচ্ছে 11 মার্কস আর ম্যাথ এবং ডেরিভেশনটা আসবে হচ্ছে স্যার 14 মার্কস, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
মার্কস ডিস্ট্রিবিউশন ভালো করে দেখে সেভাবে করে হচ্ছে পড়াশোনা করেন, সেভাবেই আসবে। ওকে, স্যার রুম তো এনএক্স বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানেই কত 102 নাম্বার, হ্যাঁ ওখানেই আসবে। ওই জায়গাটা স্যার। ফাঁকা থাকে, ওই সময় ক্লাস থাকে না, তো চলে আসবেন। জি স্যার। সবাই একটু 10-15 মিনিট আগে আসবেন, যেহেতু খাতা টাতা দিব, ওগুলা লিখতে আপনাদের টাইম লাগবে, সো একটু আগে চলে আসবেন। ওকে, আর সবাই ওই দিন আসলে একটু পরীক্ষা দিয়ে কিছুক্ষণ বসবেন, ঠিক আছে? কারণ আপনাদের সবাইকে আবার মানে ফাইনাল এক্সাম ছাড়া আর পাবো না। সো এরপরে আমরা ক্লাসগুলো, সব ক্লাস হচ্ছে অনলাইনে নেওয়া পসিবল না, কারণ আপনাদের ম্যাথ ট্যাথ দেখাই দিতে হয়, করাই দিতে হয়। তো এই জন্য হচ্ছে আমাদের কিছু অফলাইন ক্লাসও প্রয়োজন, ঠিক আছে? সো উইকে একদিন হচ্ছে আমরা অফলাইন ক্লাস রাখবো, এবং সেটার জন্য সবার সাথে একটু ডিসকাস করবো ওই দিন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে স্যার। আজকে এ পর্যন্ত ক্লাস, পড়াশোনা করেন। আপনাদের বাকি সম্ভবত মিড এক্সাম গুলো হয়ে গেছে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এটা পড়াশোনা করেন, সোমবারে পরীক্ষা দিয়ে দিন। আসসালামু আলাইকুম। আর ইরফান, আপনি হচ্ছে ওই ভিডিওটা দিয়ে দিন, ঠিক আছে? ক্লাস রেকর্ডিংটা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়েন।